অর্ণ গাড়ি চালাচ্ছে চৌধুরী বাড়ির রাস্তায়। তারা আজ ঢাকায় ফিরেছে। কায়নাত ঘুমিয়ে গেছে গাড়িতেই। পেছনের সিটে স্বার্থ মেহরাবের কোলে মাথা রেখে চিপস খাচ্ছে। তারা গুলশান -2 থেকে অর্ণর গাড়িতে উঠেছে। স্বার্থ চিপস খেতে খেতে আর চোখে অর্ণকে দেখে বলল, দিনকাল কেমন যাচ্ছে সোনা? বউকে নিয়ে ভালোই তো ঘুরতে শুরু করেছ। অর্ণ বিরক্ত হল, তবুও শান্ত গলায় বলল, ভালো। তুই কি মানুষ অর্ণ? রোবটের মতো থাকিস কেন? চুপ কর, স্বার্থ মেজাজ খারাপ করবি না। খালি তোর বোনকে বিয়েটা করি, তারপর বোঝাব মজা। খানিকক্ষণ পর চৌধুরী বাড়ি ফিরতেই গাড়ি থামল বাড়ির সামনে। স্বার্থ আর মেহরাব নেমে যেতেই অর্ণ কায়নাতের গালে হাত রেখে মৃদু স্বরে ডেকে উঠল, কায়নাত। কায়নাত পিটপিট করে চোখ খুলল। অর্ণর দিকে ঘুম জড়ানো চোখে তাকাতেই অর্ণ গাড়ির দরজা খুলে বলল, আমরা চলে এসেছি, নামো। ওরা বাড়ির ভেতরে আসতেই দেখতে পেল বাড়ির সবাই নিচেই উপস্থিত। নিধি, নিশা আর নুসরাত কায়নাতকে টেনে নিয়ে গেল উপরে। অর্ণ নিজের ঘরে গেল ফ্রেশ হতে। স্বার্থ বেলি বেগমের পাশে আদালের সামনে বসেছে। মেহরাব চুপচাপ আয়মানের সাথে কথা বলছে। স্বার্থ বেলি বেগমের কানে কানে বলল, ডার্লিং, তোমার নাতনিকে আমার ভীষণ পছন্দ। অনুমতি দিলে নিকাহ করব। বেলি বেগম ঠোঁট বাঁকিয়ে তাকালেন। কিছুটা ভাব নিয়ে বললেন, তোমার সাথে কেন বিয়ে দিব স্বার্থ? আমার পুতুলের মতো নাতনিকে তোমার মতো বুড়োর সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। তুমি চাইলে আমি রাজি আছি বিয়ে করতে। স্বার্থর চোখ কপালে। সে আতঙ্কিত হয়ে বলল, কি বলো ডার্লিং? তোমাকে বিয়ে করলে আমার নিশু সোনার কি হবে? সেই সতীন নিয়ে সংসার করবে না। তাহলে তাকে ভুলে যাও। এ অন্যায় আল্লাহ সইবে না ডার্লিং। বেলি বেগম হেসে ফেললেন। স্বার্থর পুরুষালী হাতমুঠোয় নিয়ে ধীর কণ্ঠে বললেন, নিশা আমায় সব কিছু বলেছে। যদি ভাগ্যে তোমরা দুজন দুজনের জন্যই থাকো তাহলে আগলে রেখো ওকে। কখনো কষ্ট দিও না। স্বার্থ মুচকি হাসল, মাথা নাড়িয়ে বলল, আমার জান সে। আদাল পাশ থেকে বলল, মানুষের প্রেম কাহিনী দেখতে দেখতে চোখ তেতো হয়ে গেল। রংঢঙের অভাব নেই। প্রেমে পড়, তারপর বুঝবি রংঢং কাকে বলে। উপরে নিশার ঘরে বসেছে সবাই। কায়নাতকে বিছানার মাঝখানে রেখে ওরা তিনজন ঘিরে বসেছে। কায়নাত হতভম্ব হয়ে ওদের তিনজনকে দেখে শুকনো ঢোক গিলে বলল, তোমরা আমাকে এই ঘরে নিয়ে এলে কেন? নিধি কায়নাতের গাল টেনে দিয়ে বলল, বাবা, জামাই ছাড়া ভালো লাগে না বুঝি? ইস, কি বলো এসব? নুসরাত বলল, কোথায় গিয়েছিলে তোমরা? 3 দিন জামাই নিয়ে ঘুরে এলে। লজ্জায় মুখ লাল হয়ে এলো কায়নাতের। চোরা চোখে সবার দিকে তাকিয়ে মাথা নিচু করল সে। নিধি কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলল, বল কোথায় গিয়েছিলি? আমি তো চিনি না, কিন্তু একটা রিসোর্ট ছিল। বাবা, কি রোমান্টিক। কি কি করলি সেখানে গিয়ে? আমাদেরও একটু বল। নিধি আপু, এসব বলা যায়? তার মানে কুচকুচ হুয়া হে। নিশা বিছানায় মাথা রেখে মুখ বাঁকিয়ে বলল, কায়নাত আগে বলতো আমার ভাই নাকি আনরোম্যান্টিক, করলার মতো তেতো। আর এখন দেখো এরা একা সময় কাটানোর জন্য বাড়ি ছেড়েই চলে গিয়েছিল। কায়নাত লজ্জায় গুটিয়ে নিল নিজেকে। নুসরাত ঠোঁট টিপে হাসছে। নিধি হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, স্বামীর আদর সোহাগ পেয়েছিস বুড়ি? কায়নাত বিছানা থেকে হুড়মুড়িয়ে নেমে পড়ল। চোখ পাকিয়ে সবার দিকে তাকিয়ে বলল, জামাই তো আদর সোহাগ করার জন্যই। তোমার জামাই তোমাকে সোহাগ করলে আমাকে করবে না? তোমরা সবাই খুব খারাপ, যাও তো। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল কায়নাত। ওরা তিনজন হো হো করে হেসে উঠল। নিশা বলল, ভাইয়া ওর খেয়াল রাখার জন্য আমার কলেজে ওকে ভর্তি করে দিয়েছিল। তোমরা জানো ওর জন্য কত টাকা পেয়েছি ভাইয়ার কাছ থেকে? নুসরাত নিশার মাথায় গাঁটটা মেরে বলল, তাই তো বলি, ভাইয়া তোকে এত টাকা দেয় কেন? নিশা খিলখিল করে হেসে উঠল। বলল, ওদের দুজনকে দেখলে আমার অনেক হিংসে হয়। স্বার্থ ভাই শুধু বকে আমাকে। বিয়ের পর সোহাগ করবে। নিশা মুখ বাঁকাল। তিনজন মিলে আলাপ আলোচনায় ঘরটা মাতিয়ে রাখল। কায়নাত অর্ণর ঘরে এসে ওয়াশরুমে গিয়ে সোজা গোসল সেরে বের হল। অর্ণ কায়নাতের ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। মেয়েটার শরীর খারাপ, চোখে মুখে অদ্ভুত ক্লান্তি। অর্ণ আর চোখে ওর বদনখানা দেখে বলল, শরীর বেশি খারাপ লাগছে? কায়নাত মাথা নাড়িয়ে না বুঝালো। অর্ণ তোয়ালে বারান্দায় দিয়ে এসে বউয়ের পাশে বসে কাছে টেনে নিল। কায়নাত চোখ বন্ধ করল স্বামীর বুকে মাথা রেখে। অর্ণ হাত বুলিয়ে দিল মাথায়। একটু ঘুমাও যান। কায়নাত বলল, আমার কিছু ভালো লাগছে না। কেন, আপনি সত্যি চলে যাবেন? অর্ণ উত্তর দিল না। কায়নাতও আর উত্তর শুনতে চাইল না।
নির্বতায় ঘুম গাঢ় হল মেয়েটার। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে কায়নাতকে বালিশে শুইয়ে দিয়ে ঘরের লাইট বন্ধ করল। সকালবেলা কায়নাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে অর্ণর ঘর পরিষ্কার করল। কিছুদিন না থাকায় সব নোংরা হয়ে গেছে। অর্ণ অফিসে চলে গেছে, নিশা গেছে পরীক্ষা দিতে। বাড়িতে এই মুহূর্তে মেয়েরা ছাড়া আর কেউ নেই। নিধি কয়েকদিন পরে খুলনা যাবে, তার পরীক্ষা সামনের মাসে। কায়নাত নিধির শরীর ঘেঁষে সোফায় বসে আছে ড্রয়িং রুমে। বেলি বেগম কায়নাতের শুকনো মুখ দেখে বললেন, বড় বউয়ের মন খারাপ কেন? কায়নাত মাথা নাড়িয়ে বলল, কোথায় নানি, আমি ঠিক আছি। তা তো দেখতেই পারছি। আমার নাতি বকেছে তোমায়? না না, উনি কেন বকবেন? তাহলে? কায়নাত সোজা হয়ে বসল, বলল, কিছুই হয়নি, চিন্তা করবেন না। বেলি বেগম আর ঘাটলেন না। নুসরাত ফোনে সময় দেখে বলল, 11টায় চেকআপ আছে আমার। কে যাবে আমার সাথে? নিধি আর কায়নাত দুজনেই যেতে চাইল। ওরা রেডি হয়ে নিচে নামতেই গাড়ির ড্রাইভার রওনা হল হসপিটালের রাস্তায়। নিধি আর চোখে নুসরাতের দিকে তাকাল। নুসরাত বাইরের দিকে তাকিয়ে আছে একমনে। নিধির মনে হল নুসরাত কিছু নিয়ে খুব চিন্তায় আছে। সে ধীর স্বরে বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো আপু? নুসরাত চমকে তাকাল। হ্যাঁ, তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? না তো। কেমন যেন লাগছে কয়েকদিন ধরে তোমাকে। শরীরটা ভালো থাকে না জানোই তো। নিধি মাথা নাড়ল। হসপিটালে পৌঁছে নুসরাতের চেকআপ করে ওরা বের হলো হসপিটাল থেকে। প্রেম আজ কোন হসপিটালে যেন গেছে। নিধির খারাপ লাগল প্রেমের সাথে দেখা না হওয়ায়। বাড়ি ফিরে সন্ধ্যা বেলায় নুসরাত শুয়েছিল নিজের ঘরে। হঠাৎ ফোন ভেজে ওঠায় ঘুম ঘুম ভাব ছুটে গেল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই অস্বস্তিতে ফোন বন্ধ করে রাখল। বেলি বেগম কিছুক্ষণ পর ঘরে ঢুকে নুসরাতকে ফল কেটে দিয়ে গেলেন। নিচে বেহরুজ বেগম কায়নাতের জন্য নারকেল পুলি পিঠা বানাচ্ছেন। কায়নাত শাশুড়ির পাশে বসে সবকিছু দেখছে লক্ষ্মী মেয়ের মতো। সাইমা গালে হাত দিয়ে বসে আছে উবু হয়ে। কায়নাত সাইমাকে আর চোখে দেখে বলল, আম্মু, সাইমা আপুর বিয়ে হবে না? হিনান ভাই তো 4 বউ নিয়ে দিব্যি সংসার করছে। সাইমা মুখ ফুলিয়ে তাকাল। বেহরুজ বেগম শব্দ করে হেসে ফেললেন। বললেন, 4 বউ নিয়ে সংসার আর কোথায় করছে? এক বাড়িতে 4 বউকে রেখেছিল বলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল বড় বউ। কায়নাত হতভম্ব হয়ে বলল, আগুন? হ্যাঁ, আগুন। তারপর থেকে ছেলেটার কপালে দুঃখ লেগে আছে। শুনেছি ছোট বউয়ের নাকি বাচ্চা হবে। কায়নাত শুকনো ঢোক গিলল। এককালে তার সতীন নিয়ে সংসার করার ভীষণ ইচ্ছে ছিল। তখন বুদ্ধি শুদ্ধি হয়নি, তবুও সে ভাবত সতীন নিয়ে সংসার করলে একটা বোন পাওয়া যাবে। আর এখন জামাইয়ের ধারের কাছে কোনো মেয়ে মানুষ দেখলেই শরীর পিত্তি জ্বলে যায়। সময়ের তালে তালে দিন গড়াচ্ছে নিজ গতিতে। নিশার পরীক্ষা শেষ হয়েছে, মাসখানিক হতে চলল। নিধি খুলনা গেছে বেশ কয়েকদিন হয়েছে। অর্ণর আজ অফিসে লাস্ট ডে। তার সামনে সপ্তাহে অর্থাৎ 27 তারিখ, শুক্রবারে ফ্লাইট। আজ চৌধুরী বাড়ি টুকটাক খাবারের আয়োজন চলছে। নিশা আজ গাঢ় গোলাপি রঙের একটা গর্জিয়াস সিল্ক শাড়ি পরেছে। নুসরাত তার উঁচু পেট নিয়ে নিশার ঘরের বিছানায় বসে আছে। কায়নাত নিশার সাজ দেখে গাল ভরে হাসল। তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে আপু। নিশা লাজুক হাসল। কায়নাত নিজের পরনের শাড়ি ঠিক করে আয়নায় নিজেকে একবার দেখে নিল। নুসরাতের ক্লান্ত বদন পানে তাকিয়ে বলল, চলো আপু, তোমাকে আমি নিচে নিয়ে যাই। নুসরাত মাথা নাড়িয়ে কষ্ট করে উঠে দাঁড়াল। নিশাকে রেখে ওরা নিচে নামতেই দেখতে পেল স্বার্থ আর তার পুরো পরিবার হাজির। কায়নাত সবাইকে সালাম দিল। শেহেরও এসেছে স্বার্থর সাথে। নুসরাত গিয়ে বসল বেলি বেগমের পাশে। শেহের নুসরাতের চোখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। মেয়েটার চোখের নিচে কালি পড়েছে। আগের থেকে অনেক বেশি গুলুমুলু হয়েছে। প্রেম বাবার পাশে বসে আছে। আদাল আর আয়মান বাইরে গেছে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। অর্ণ বোধহয় অফিস থেকে এসে ফ্রেশ হচ্ছে। মাশফিক চৌধুরী কায়নাতের দিকে তাকালেন। বললেন, অর্ণ কোথায় মা? কায়নাত বলল, বাবা, উনি বোধহয় ফ্রেশ হচ্ছেন। যাও গিয়ে ডেকে নিয়ে এসো। কায়নাত অর্ণর ঘরে এসে দেখল লাটসাহেব গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। কায়নাত পেছনে থেকে গলা উঁচিয়ে বলল, সবাই তো চলে এসেছে, আপনাকে ডাকছে নিচে। অর্ণ ঘাড় ঘুরিয়ে বউয়ের দিকে তাকাল। আজ বউ তার লাল টুকটুকে শাড়ি পরেছে। সে চুল ঠিক করে কায়নাতের কাছে এগিয়ে গিয়ে বউয়ের কাঁধ জড়িয়ে ধরল। ঘরের বাইরে বের হতে হতে ফিসফিস করে বলল, অর্ণ চৌধুরীর লাল বউ আজ বউ সেজেছে আবার? কায়নাত উত্তর দিল না, মুখ ভার। সে দাঁড়িয়ে গেল।
কায়নাতকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কথা কেন বলছো না? কি বলবো? কি বলবে মানে? এমনিতে তো কান ঝালাপালা করে দাও, আজ কি হলো? কিছু হয়নি। অর্ণ আর ঘাটল না। কায়নাতের হাত ধরে নিচে নেমে এলো। সে বাবার পাশে গিয়ে বসতেই স্বার্থর বাবা বললেন, অর্ণর কি খবর? তোমার নাকি ডেট পড়েছে? অর্ণ মাথা নাড়ল। মাশফিক চৌধুরী বললেন, কত করে বারণ করলাম তবুও শুনল না। দেশে বউ সংসার রেখে বাইরে গিয়ে থাকার কোনো মানে হয়? সেটাই তো কথা। বউ রেখে আবার বাইরে যাওয়ার কি দরকার অর্ণ? অর্ণ কোনো উত্তর দিল না। কায়নাত অর্ণর দিকে তাকিয়েছিল উত্তরের আশায়। এই একটা প্রশ্ন সে হাজার বার করেও কোনো উত্তর পায়নি। অর্ণ নিজের সিদ্ধান্তে অটুট। সে যাবে মানে যাবেই। কায়নাত নিশাকে নিয়ে এলো কিছুক্ষণ পর। স্বার্থ আর নিশাকে পাশাপাশি বসানো হলো। আজ স্বার্থর পরিবার স্বার্থর সোনাপাখিকে দেখতে এসেছে তার জন্য। হয়তো আজ বাগদান হবে। সামনে তো স্বার্থদেরও চলে যেতে হবে। আর মাস খানিক আছে তারা। স্বার্থ চাইছে নিশার সাথে বাগদানটা যেন সেরে রাখা হয়। স্বার্থর মা দুজনকে একসাথে দেখে মিষ্টি করে হাসলেন। নিশার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে যে সত্যি একটা ছোট্ট পাখি বিয়ে করতে চাইবে কখনো ভাবিনি। আমি ভাবতাম নিশাকে হয়তো বোনের নজরেই দেখে, আর এখন দেখছি বোন নয় বউ বানানোর জন্য আমার পা ধরে কাঁদছে। সবাই হেসে উঠল। স্বার্থ সবার সামনে বেহায়ার মতো নিশার দিকে তাকিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, শোনা, তোকে আজ পাক্কা বউ বউ লাগছে। নিশা হেসে ফেলল। প্রেম সামনে থেকে নাক ছিটকে বলল, বিয়ে এখনো হয়নি, এত ফুসুর ফুসুর কিসের? স্বার্থ দাঁত কটমট করল। এই বজ্জাত তাকে কোনো কালেই মন খুলে একটু প্রেম করতে দেয়নি। সব সময় পিছু লেগে কোনো না কোনো ঝামেলা পাকিয়েছে। প্রেম স্বার্থর দৃষ্টি দেখে মুখ বাকাল। বউয়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে আর এদিকে স্বার্থ এসেছে বিয়ে ঠিক করতে। এই দুঃখ সইবে কি করে? আমটি বদল হলো তাদের। দুজনকে আলাদাভাবে কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। কায়নাত মেহমানদের খাতির যত্ন করতে ব্যস্ত। শেহের ভীষণ চুপচাপ। অর্ণ খেয়াল করল ওর নীরবতা। নুসরাত নানির কাঁধে মাথা রেখে সবার আলাপ আলোচনা শুনছে। ছাদে দোলনায় দুই প্রেমিক প্রেমিকা বসে আছে পাশাপাশি। নিশার ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে প্রথম থেকেই। কাজল রাঙা চোখটা আজ খিলখিল করে হাসছে তার মতোই। স্বার্থ তার ছোট্ট পাখির মাথায় হাত বুলিয়ে বলল, কিরে এত খুশি কেন? নিশা মুচকি হেসে স্বার্থর দিকে তাকাল। হঠাৎ করে তার গালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না আমাদের সত্যি বিয়ে হবে। কেন হচ্ছে না? আমি না কথা দিয়েছিলাম? নিশা জড়িয়ে ধরল ওকে। বলল, তোমাকে অনেক ভালোবাসি আমি। স্বার্থর ঠোঁটের কোনায় প্রাপ্তির হাসি। সুখের হাসি। স্বার্থ নিশার চুলের একগুচ্ছ কানে গুজে দিয়ে বলল, তোকে আমি ঠিক এভাবেই চাই। লাজুক, একটু চুপচাপ, কিন্তু চোখে ভরা শুধু আমার নাম। তুমি আবার শুরু করলে। একটু পর কেউ এসে দেখলে কি ভাববে? কত সময় হয়ে গেল দেখেছ? দেখুক না, আমি গর্ব করে বলবো এইটা আমার পাখি, আমার নেশা, ভবিষ্যৎ বউ। নিশা ঠোঁট টিপে হাসল। ঘাড় উঁচিয়ে স্বার্থর চোখে চোখ রেখে বলল, তুমি কি আমায় সারাজীবন এভাবেই আগলে রাখবে? কসম, তোকে কষ্ট দেওয়ার কথা আমি কখনো মাথায়ও আনব না। আমার নিশু শুধু আমার ভালোবাসা পাবে। নিচে কায়নাত খাবার পরিবেশন করছে শাশুড়ির সাথে। সবাই খাবার টেবিলে বসেছে। নিশা স্বার্থর পাশে বসেছে। শেহের তাদের উল্টো দিকে। মাশফিক চৌধুরী শেহেরকে এত নীরব দেখে বললেন, শেহের তোমার কি হয়েছে? শেহের মাথা নাড়িয়ে বলল, কিছু না আঙ্কেল, সবাই তো বিয়ে শাদি করে ফেলছে, তুমি কবে করবে? শেহের মুচকি হাসল। বলল, করব আঙ্কেল, একজনের উত্তরের আশায় আছি। সবাই বিস্মিত হয়ে তাকাল। স্বার্থ খুব করে কেসে উঠল ওর কথা শুনে। কায়নাত তাড়াতাড়ি পানি এগিয়ে দিতেই স্বার্থ পানি খেয়ে শেহেরের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি বললি? শেহের বিরক্ত হল স্বার্থর কাজে। কথা না বাড়িয়ে খাওয়ায় মন দিল সে। রাতে খাওয়া দাওয়ার পর স্বার্থরা বেরিয়ে এলো চৌধুরী বাড়ি থেকে। স্বার্থ তার পরিবারকে পাঠিয়ে দিয়ে শেহেরের বাইকে উঠল। বেশ কিছুদূর যাওয়ার পর লেকে গিয়ে গাড়ি থামালো শেহের। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রাখল। স্বার্থ ঠোঁট কামড়ে ওর হাব ভাব দেখে ভ্রু কুচকাল। সে আজ ভীষণ অবাক হয়েছে শেহেরের কথা শুনে। শেহের তো কখনো কিছু লুকায় না, তাহলে আজ কি হলো? কেনই বা এত অদ্ভুত লাগছে ওকে? সে শেহেরের পাশে পা মিলিয়ে শান্ত গলায় বলল, কে সে? তুই কি পাগল শেহের? বুঝে শুনে কথা বলছিস? শেহের পুকুর পাড়ের সামনে গিয়ে জুতা খুলে বসল। আর ঠিক পাশে স্বার্থ। চারপাশে মানুষ আছে বেশ।
আকাশে জ্বলজ্বল করছে তারাগুলো। শেহের আকাশ পানে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বিষণ্ণ গলায় বলল, আমি সমাজ মানি না, স্বার্থ। এই সমাজ আমাকে এক বেলা খাবার জুটিয়ে দেয় না যে আমি সমাজের কথা ভেবে হৃদয়ের অনুভূতি চাপা দিয়ে রাখব। কিন্তু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তার গর্ভে অন্য এক পুরুষের বাচ্চা বলে? নাকি পূর্বে তার বিয়ে হয়েছিল বলে? স্বার্থ শুকনো ঢোক গিলল। শেহের সিগারেট স্বার্থর দিকে এগিয়ে দিয়ে মাথা ঝুঁকিয়ে খামছে ধরল চুলগুলো। আমার ভালো লাগছে না কিছু। নুসরাত জানে কি বলেছে? উহুম। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলল। আজ সে খেয়াল করেছিল নুসরাতের অস্থিরতা। এখানে ঠিক কি বলা উচিত সে বুঝতে পারছে না। সে শেহেরের কাঁধে হাত রাখল। ভরসা দিয়ে বলল, ভালোবাসা কখনো জোর করে হয় না দোস্ত। তার নিজের একটা জীবন আছে, পছন্দ আছে। তার সিদ্ধান্তকে তোর সম্মান করা উচিত। কিন্তু জীবন তো আর পড়ে থাকবে না, তাই 1% আশা থাকলেও চেষ্টা করে যাওয়া উচিত। শেহের কোনো উত্তর দিল না। চুপচাপ তাকিয়ে রইল পানির দিকে। আল্লাহ যা করবেন তাই কবুল হোক, সেটা পূর্ণতা কিংবা অপূর্ণতা। রাত হয়েছে বেশ। কায়নাত কাজ শেষ করে ঘরে এলো। অর্ণ কায়নাতকে দেখে ল্যাপটপ বন্ধ করে রাখল। কায়নাত অর্ণকে দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে আয়নার সামনে বসে চুলগুলো বেন্নি গেথে ঘরের লাইট বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল। অর্ণ আশ্চর্য হয়ে বউয়ের কাণ্ড দেখল। মেয়েটা রেগে আছে কি নিয়ে? না বললে বুঝবে কি করে? সে কায়নাতের চুল টেনে ধরতেই কায়নাত চিৎকার করে উঠল। কি সমস্যা? বিরক্ত করছেন কেন? ইডিয়ট, থাপ্পড় মেরে দাঁত ভেঙে ফেলব। কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? কি কথা বলবো? আপনার সাথে কি নিয়ে কথা বলার আছে আমার? অর্ণ মেজাজ ঠান্ডা করল। জোর করে কায়নাতকে কাছে টেনে নিয়ে তাকালো বউয়ের রাগান্বিত আননখানায়। ডিম লাইটের আবছা আলোয় স্পষ্ট কিশোরীর রাগ। অর্ণ সময় নিয়ে বউয়ের ওষ্ঠে চুমু খেল। নরম গলায় বলল, কি হয়েছে জান? কিছু হয়নি। আমাকে কি এখন আর ভালো লাগে না? বুড়ো হয়ে যাচ্ছি? দেখতে খারাপ লাগছে? কায়নাত নাক ছিটকাল। দাঁত চিবিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন আমি আপনার দেহ চেয়েছি এতদিন? ছি, মার্কা কথা বলে না বউ। এসব বাজে কথা। নাটক করবেন না। আপনার সমস্যা কি সেটা বলুন। আমার আবার কি সমস্যা? আপনি কেন আমার থেকে দূরে থাকতে চাইছেন? আমি অনেকদিন ধরে খেয়াল করছি আপনি আমার কাছেও আসেন না। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলল, এই সময়ে আমাদের কিছুটা দূরত্ব দরকার। তুমি পাগলামো করলে নিজেকে ধরে রাখা কষ্ট। দূরত্ব কেন দরকার? শোনো মেয়ে, বছর খানিক পর তোমার পরীক্ষা। এখনো তুমি খুব ছোট। এই সময়ে এত স্বামী স্বামী করবে না, না হলে পড়াশোনার ক্ষতি হবে। আপনি কাছে না থাকলে আমি পড়ব না। পাগলামি করো না। আপনি কাছে কেন আসছেন না? অর্ণ শ্বাস টানল। বিবাহিত সকল নারী পুরুষের শারীরিক চাহিদা থাকে, এটা স্বাভাবিক। কিন্তু অর্ণ চাইছে না কায়নাতের সাথে বেশি ঘনিষ্ঠ হতে। সে যখন চলে যাবে তখন কায়নাতকে একাই থাকতে হবে। এসব স্বামী সংসার নিয়ে পড়ে থাকলে আর পড়াশোনা করা হবে না মেয়েটার। কায়নাত হাত বাড়িয়ে অর্ণর গলা জড়িয়ে ধরল। অর্ণ কায়নাতের মাথায় হাত বুলিয়ে বলল, পাগলামি করে না যান। অনেক রাত হয়েছে, ঘুমাও। আপনি ডাকলে আমি কখনো বারণ করেছি? আজ আমি যখন নিজে থেকে কাছে আসতে চাইছি আপনি কেন বারণ করছেন? অর্ণ চোখ বুজল এক মুহূর্ত। সে খুব ভালো করেই জানে, এই মেয়েটার অভিমান কেবল কথায় থামানো যাবে না। এত অল্প বয়সে কায়নাত ওর প্রতি ভীষণ নির্ভরশীল হয়ে উঠেছে। আগেও বহুবার তারা স্বামী স্ত্রীর সম্পর্ক করেছে, ফলশ্রুতিতে এখন পড়াশোনার চেয়ে সংসার, স্বামী, ভালোবাসাই কায়নাতের মাথায় ঘুরপাক খাচ্ছে। সে এই একটা জিনিসের জন্য বহুদিন নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। সে দীর্ঘশ্বাস ফেলল। শোনো জান, তুমি যদি আজ শুধু আমার পেছনে পড়ে থাকো, কাল তোমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তুমি ভেবে দেখো, পরীক্ষা, স্বপ্ন, সবকিছু বাদ দিয়ে যদি শুধু আমায় আঁকড়ে ধরো, তাহলে পরে আমাকেই দোষ দিবে। আমি চাই না তোমার ব্রাইট ফিউচারটা এভাবে ধ্বংস হয়ে যাক। কায়নাত অর্ণর বুকে মুখ গুজে মাথা নাড়ল। আপনি কাছে না থাকলে আমি পড়াশোনা করব না, কিছু করব না। আপনাকে আমার চাই। অর্ণর বুক হাহাকার করে উঠল। সে বউকে বুকের মধ্যে টেনে নিয়ে নিল। পাগল মেয়ে, আমি তোমার জীবনকে নষ্ট হতে দিতে চাই না। এমন পাগলামি করে না, জান। কিন্তু কায়নাত কোনো যুক্তিই শুনছে না। ওর চোখে কেবল একটাই চাহনি, অর্ণকেই পেতে হবে, একেবারে কাছে। তার চুল অর্ণর গলায় ছুঁয়ে যাচ্ছে, কণ্ঠ ভিজে আসছে কান্নায় ভরা আকুতি নিয়ে। আমি আপনাকে ছাড়া থাকতে পারব না।
আপনি আমায় ভালোবাসেন না, তাই দূরে সরে যাচ্ছেন। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে বউয়ের মুখটা নিজের হাতের তালুতে নিয়ে চেপে ধরল। চোখে চোখ রেখে গম্ভীর অথচ কোমল গলায় বলল, এসব কেমন কথা কায়নাত? তুমি বড় হচ্ছ না আস্তে আস্তে? আর কবে বুঝবে আমার কথা? কায়নাত ঝাঁকিয়ে মাথা নাড়ল। না, আমি বুঝব না। আমি শুধু আপনাকেই চাই। আপনি আমাকে ছেড়ে দূরে থাকবেন, এটা আমি মেনে নিতে পারব না। অর্ণ জানত, আর বোঝানো যাবে না। মেয়েটা যতটা জেদি, ততটাই অসহায় এই মুহূর্তে। ওর কণ্ঠে, চোখে, ছোঁয়ায় যে আকুতি তা উপেক্ষা করার ক্ষমতা তারও নেই। অনেক চেষ্টার পরও নিজেকে আর আটকাতে পারল না। শেষমেশ সমস্ত দ্বিধা ভেঙে অর্ণ বউয়ের সঙ্গে তাল মিলিয়ে দিল। চুপচাপ অন্ধকার ঘরে শুধু হৃদস্পন্দনের শব্দ, ভালোবাসার বেখেয়াল স্পর্শ সব মিলিয়ে তারা আবারও এক হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হল। অর্ণ বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরেছে বউকে। মেয়েটার উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। ছোট আদুরে বউয়ের কোনো আবদারই সে ফেলতে পারে না। যখন যেটা বলবে সেটা চাই মানে চাই। এই পাগল মেয়েকে ছেড়ে দূর দেশে গিয়ে সে থাকবে কি করে? কষ্ট হবে না, বুকে ব্যথা হবে না একদিন না দেখলে? অর্ণ বউয়ের ঘুমন্ত মুখের দিকে তাকাল। ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। সে মৃদু হেসে কায়নাতের নাক টেনে বলল, এই নাক আমার, এই ঠোঁট আমার, এই চোখও আমার আর এই পুরো পাগল মেয়েটাই আমার। কায়নাতের বলা কথাগুলো আজ সে নিজেই বলল। কায়নাত নাকে ব্যথা পেয়ে ঘুমোঘুম চোখ খুলে ঠোঁট ফুলিয়ে বলল, বিরক্ত করছেন কেন? ঘুমাতে দিন প্লিজ। কয়টা বাজে দেখেছ? কলেজ নেই তোমার? কায়নাত কাঁথা মুড়ি দিয়ে নিজেকে সিটিয়ে নিল অর্ণর শরীরের সাথে। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, এখন কিন্তু সত্যি বকব কায়নাত। সব আবদার মেনে নিব কিন্তু পড়াশোনা নিয়ে কোনো অজুহাত আমি শুনব না। আমার শরীরটা ভালো লাগছে না। আজ যাব না আমি। অর্ণ ঘাড় ঘুরিয়ে বেড সাইডের টেবিলের দুইটা ডয়ার খুলে কি যেন খুঁজল। কাঙ্ক্ষিত জিনিস দেখতে না পেয়ে কায়নাতকে বলল, ঔষধ শেষ? কায়নাত শুকনো ঢোক গিলল। কিছুটা আমতা আমতা করে বলল, আছে, রেখে দিয়েছি। আচ্ছা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে লক্ষ্মী মেয়ের মতো ঔষধগুলো খেয়ে একটু রেস্ট নিবে কেমন? কিছুক্ষণ পর কায়নাত এবং অর্ণ দুজনেই ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। বেলি বেগম ফোনে কি যেন করছিলেন। দুইজনকে একসাথে দেখে তিনি গাল ভরে হাসলেন। কায়নাতের ভেজা চুল দেখে যেন একটু বেশিই খুশি হলেন। অর্ণ বাড়ির বাইরে যেতেই কায়নাত বেলি বেগমের পাশে গিয়ে বসল। বেলি বেগম কায়নাতের দিকে ভালো করে তাকালেন। মেয়েটা যেন আগের থেকে একটু বেশিই সুন্দর হয়েছে। সৌন্দর্য দ্বিগুণ হয়েছে। আগের মতো বাচ্চা বাচ্চা ভাবটাও তেমন নেই। তিনি ঠোঁট টিপে হেসে বললেন, জামাই একটু বেশি ভালোবাসে তাই না? দিন দিন তো সুন্দর হয়ে যাচ্ছিস। কায়নাত হঠাৎ বেলি বেগমের মুখে সকাল সকাল এমন কথা শুনে ভড়কে গেল। ফ্যালফ্যাল করে তার দিকে তাকাতেই বেলি বেগম কায়নাতের গাল টেনে দিয়ে বললেন, খুব সুখী হো। সকালে খাবার খাওয়ার সময় কায়নাত তেমন কিছুই খেল না। তার খেতে ইচ্ছে করছে না। অর্ণ তবুও জোর করে ধমক দিয়ে হালকা খাবার খাইয়েছে। বিকাল ৫টার দিকে স্বার্থ এলো মেহরাব ও শেহেরকে নিয়ে। অর্ণর ঘরে মেহরাব অর্ণর সাথে বসে কিছু নিয়ে কথা বলছিল। কায়নাত দুজনের জন্য কফি এনে দিল। তার ফোন বাজতেই কল রিসিভ করে বারান্দায় এগিয়ে গেল। ফুপুমা কল করেছে। সে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো ফুপুমা? সোহানা বেগম ফোনের ওপাশ থেকে বললেন, এখন একটু বেশি ভালো আছি বুড়ি। সুরঞ্জনার বিয়ের ডেট ঠিক হয়েছে আজকে। ২৩ তারিখ গায়ে হলুদ আর ২৪ তারিখ বিয়ে। কায়নাত খুশিতে চিৎকার করে উঠল। উৎফুল্ল হয়ে বলল, সুরঞ্জনা আপুর বিয়ে ঠিক হয়েছে? আমাকে আগে বললে আমি আরও সপ্তাহ খানিক আগে যেতাম ফুপুমা। সোহানা বেগম শব্দ করে হেসে উঠলেন। বললেন, কাল তোর শ্বশুর বাড়ি যাব। সবাইকে দাওয়াত দিয়ে আসব আর তোকে নিয়ে আসব কেমন? ঠিক আছে। কায়নাত কিছুক্ষণ কথা বলে কল কেটে ঘরে এলো। অর্ণ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, চিৎকার করলে কেন? কে ছিল কলে? ফুপুমা কল করেছিল। সুরঞ্জনা আপুর বিয়ে ঠিক হয়েছে। আমাকে কালকে নিয়ে যাবে ওই বাড়ি। মেহরাবের মুখ শুকিয়ে এলো। অর্ণ দাঁত কটমট করে বলল, কোথায় যাবে তুমি? আমি এখানে আছি না? আপনিও আমার সাথে যাবেন তাহলে? আমি কোথাও যাব না আর তুমিও যাবে না। কায়নাত মুখ ফুলালো। মেহরাব কথা ঘুরিয়ে বলল, আচ্ছা কি নিয়ে যেন কথা বলেছিলি? বল। আমার আবার বাড়ি ফিরতে হবে। নিশা নুসরাতকে নিয়ে ছাদে এসেছে। ওরা আসতেই স্বার্থ নিশাকে নিয়ে ছাদের অন্য সাইডে সরে গেল। নুসরাত উঁচু পেট নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না বলে শেহের চেয়ার এগিয়ে দিল।
নুসরাত সেখানে বসতেই শেহের শুকনো ঢোক গিলল। নুসরাতের শরীর আগের থেকে ভার হয়েছে। বডি মেইনটেইন করা মেয়েটা আজ বেলুনের মতো ফুলে গেছে। দেখতে পুতুল পুতুল লাগে। নুসরাত আর চোখে শেহেরকে দেখে বলল, তুমিও বসো। শেহের তার সামনে দূরত্ব রেখে বসল। নুসরাত লম্বা শ্বাস টেনে চেয়ারে গা ছেড়ে দিয়ে পেটে হাত রাখল। শেহেরের দিকে আজ কোনো দ্বিধা ছাড়া চোখে চোখ রাখল। শান্ত গলায় বলল, বলো কি বলবে। আর কতবার বলবো? শেহের ভাই, তুমি বুঝতে কেন পারছ না? শেহের মাথা নিচু করল। পরপর উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। উল্টো ঘুরে রেলিং এর নিকট গিয়ে দাঁড়িয়ে ব্যস্ত শহরের রাস্তায় দৃষ্টি রাখল। ফের পিছু ফিরে নুসরাতের দিকে তাকাল। ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলল, আমার জীবনে প্রথম নারী বলতে কেউ নেই। কখনো এসব ভালোবাসার সম্পর্কে জড়াইনি আমি। এমন নয় ভালোবাসা জন্ম হয়নি কারোর প্রতি, হয়েছিল। এক যুবতী মেয়ের প্রেমে পড়েছিলাম বহু বছর আগে। আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েটার মা বাবার কাছে তার হাত চাইব। কিন্তু আমার ভাগ্য ভীষণ খারাপ জানো। যাকে পাওয়ার জন্য দেশ ছেড়েছিলাম তাকে আমি পাইনি। সেই মানুষটা অন্য একজনকে ভালোবেসে বিয়ে করেছিল। নুসরাত শুকনো ঢোক গিলল। দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকাল। শেহের হেসে ফেলল তা দেখে। সেই নারী ছিলে তুমি। আমি তোমাকে পাইনি ভেবেও ভীষণ খুশি হয়েছিলাম জানো। খুশি হয়েছিলাম এই ভেবে তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে সংসার জুড়েছ। বদদোয়া দেইনি রাত পাখি। আমি সব সময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি তুমি যেন সব সময় সুখে থাকো। আমি তোমার সুখ চেয়েছি সব সময়ে। নুসরাতের চোখে পানি চিকচিক করছে। শেহের দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এই অবাধ্য অনুভূতির কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধুদেরও কখনো বলিনি। তোমার তালাক হওয়ার পর বিবেক আটকালেও হৃদয়কে কখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। বারে বারে ছুটে এসেছি তোমাকে এক পলক দেখার জন্য। টাকা পয়সা, সম্মান, বাড়ি গাড়ি সব করেছি। কিন্তু যার জন্য করেছি তাকে হারিয়েছি। আমি বাংলাদেশে তোমার পাশে থাকলে কি তুমি আমায় ভালোবাসতে রাত পাখি? ভালোবেসে বলতে না, শেহের আমি তোমায় ভালোবাসি? বলতে না একবারের জন্য? নুসরাতের ঠোঁট ভেঙে এলো। শেহের বলল, কেঁদো না, তোমার চোখে পানি মানায় না। নুসরাত বলল, অজান্তেই তোমাকে কষ্ট দিয়েছি আমি। আমি মাফ চাইলেও বোধহয় এর ক্ষমা হবে না। কিন্তু শেহের ভাই, ভালোবাসলেই যে পেতে হবে সেটা কোথায় লেখা আছে বলো? আমিও তো একটা মানুষকে ভালোবাসতাম, তাই বলে কি ওই মানুষটা আমার হয়েছে? অতীত ভুলে যাও। কি হয়েছে, কে ছিল, কেন হয়েছে সব ভুলে যাও। শুধু বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবো। তোমার অঙ্গে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে তাতে আমার কিছু যায় আসে না। তোমার গর্ভে অন্য এক পুরুষের সন্তান আছে তাতেও আমার কিছু যায় আসে না। এই বাচ্চা নিষ্পাপ, ফুলের মতো পবিত্র। আমাকে আমাকে কি একটা সুযোগ দেয়া যায় না? শেহের ভাই, একটা সুযোগ। এই জীবনে তুমি ছাড়া আমার সব আছে। তোমাকে না পেলে গোটা একটা জীবন নিঃস্ব হয়ে যাবে। দয়া করে সব ভুলে যাও। এটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি কি ছেলে খারাপ নাকি তোমায় সুখে রাখতে পারবো না? তোমার গর্ভের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসব। দরকার হলে আমি কখনো বাচ্চা জন্ম দিব না তবুও একটাবার সুযোগ দাও আমাকে। শেহের ভাই, তুমি ভীষণ ভালো। তোমার মতো একজন পুরুষকে স্বামী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সেই নারী যদি আমি হতে পারতাম তাহলে সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করতাম। তুমি বেটার ডিজার্ভ করো। খুব করে দোয়া করি একটা লক্ষ্মী মেয়ে তোমার জীবনে আসুক। ভালোবেসে সকল অপূর্ণতাগুলো পূর্ণতায় রূপান্তর করুক। শেহের শব্দ করে হেসে ফেলল। আমি তো তোমায় চেয়েছি রাত পাখি। শুধু তোমাকেই ভালোবেসে সারাটা জীবন পাড়ি দিতে পারব। তুমি বুঝতে চাইছ না। চাইছি না। নুসরাত অস্থির হয়ে শেয়ার থেকে উঠে পিছু ঘুরল। শেহের বলল, এটাই তোমার শেষ সিদ্ধান্ত রাত পাখি? আমি তোমাকে পাব না? নুসরাতের গাল বেয়ে গড়িয়ে পড়ল চোখের পানি। ধরা গলায় সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল, সম্ভব নয়। তুমি ভালো থাকো শেহের ভাই। নুসরাত নিশা দৌড়ে এসে বোনকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। স্বার্থ বাক্রুদ্ধ হয়ে শেহেরের চোখের পানি দেখল। কোনোদিন এই ছেলের চোখে পানি দেখেনি সে। সব সময় সবাইকে হাসিয়ে হাসি খুশি রেখেছে অথচ নিজের বুকে আস্ত একটা পাহাড় চেপে রেখেছে। স্বার্থকে দেখে শেহের মুচকি হাসল। কম্পিত কণ্ঠে বলল, হেরে গেলাম ভাই। ভালোবাসার কাছে হেরে গেলাম। হাঁটু ভেঙে এলো তার। স্বার্থ তাড়াহুড় করে কাছে যেতেই শেহের স্বার্থকে ঝাপটে জড়িয়ে ধরে বলল, আল্লাহ আমাকে কোন পাপের শাস্তি দিল স্বার্থ? কার সুখ কেড়েছিলাম আমি? আমি কেন পেলাম না আমার পাখিকে?
সে কেন আমায় ভালোবাসল না আল্লাহ? আমি কেন পেলাম না? একটা কথা বলি আপু। নুসরাত মাথা নাড়ায়। নিশা বলে, শেহের ভাইয়া বোধহয় সত্যিই তোকে অনেক ভালোবাসে। নুসরাত চোখ রাঙিয়ে তাকালো নিশার দিকে। ধমকে স্বরে বলল, সংসার ভেঙেছে 1 বছরও হয়নি, এখন আমি ঢ্যাং ঢ্যাং করে আরেকটা সম্পর্কে জোড়াব? আমার গর্ভে একটা সন্তান বড় হচ্ছে, এটা কেন তোরা ভুলে যাচ্ছিস? আমার যদি কখনো মনে হয় একজন সঙ্গী দরকার, তখন তোদের বলতে হবে না, আমি নিজেই বলবো আমার সোলমেট দরকার। নিশা শুকনো ঢোক গিলে মাথা নাড়ল। চুপি চুপি ঘর থেকে বেরিয়ে নিচে তাকিয়ে দেখল স্বার্থরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে বেলি বেগম গম্ভীর মুখে বসে আছেন। মাশফিক চৌধুরী ফিরেছেন খানিকক্ষণ আগে। কায়নাত রান্নাঘরে। নিশা গুটি গুটি পায়ে নিচে নেমে এলো। রান্নাঘরে গিয়ে দেখল কায়নাত দুধ গরম করছে নুসরাতের জন্য। বেহরুজ বেগম আশেপাশে কোথাও নেই। কায়নাত গ্লাসটা নিশার হাতে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে বেলি বেগমের পাশে বসল। তার ঠিক 2 দিন পর কায়নাত ফুপুর বাসায় এলো। সোহানা বেগম চৌধুরী বাড়ি গিয়েছিলেন, দাওয়াত দিয়ে এসেছেন। কায়নাত সেদিন অন্যকে মানাতে না পারলেও আজ মানিয়ে ঠিক চলে এসেছে ফুপুর বাসায়। সুরঞ্জনা ছাদে চুপচাপ বসে আছে ফ্লোরে। মুনিয়া নখ কামড়াচ্ছে। কায়নাত গায়ের শাড়ির আঁচল ভালো করে টেনে শরীরে পেঁচিয়ে বলল, 2 দিন পর বিয়ে আর সুরঞ্জনা আপুর মন খারাপ কেন? মুনিয়া বলল, আপুর তো মতো নেই এই বিয়েতে। মতো নেই মানে খোকন ভাইয়ের সাথে আপু বিয়েটা করতে চায় না। কায়নাত বিস্মিত হয়ে সুরঞ্জনার দিকে তাকাল। বলল, এখন তো কিছু করার নেই। বিয়ে ঠিক হওয়ার আগে কেন বলনি? সুরঞ্জনা মাথা নাড়ল। খানিকক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলল, খোকন ছেলেটা ভালো, কিন্তু মন টানছে না আমার। কায়নাত খানিকক্ষণ উসখুস করে বলল, তা তো আমার বিয়ের সময়ও টানেননি। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। সুরঞ্জনা জোরপূর্বক হাসল। মুনিয়া বলল, চিন্তা নেই, বিয়ের পর জামাইয়ের সাথে দিন-রাত ভালোবাসা আদান প্রদান করলে সব ঠিক হয়ে যাবে। কায়নাত খিলখিল করে হেসে উঠল। সুরঞ্জনা চোখ পাকিয়ে তাকাল। নিচ থেকে মুনিয়ার এক ফুপাতো বোন এসে জানালো তাদের কিছু আত্মীয় এসেছে। কায়নাতরা সবাই নিচে নেমে এলো। মুনিয়ার চাচারা এসেছে। চাচা, চাচি, চাচা তো 2 ভাই। কায়নাত আগে থেকেই সবাইকে চেনে বলে সহজেই মিশে যেতে পারল। মুনিয়ার চাচি কায়নাতকে দেখে ভীষণ অবাক হয়েছেন। তিনি ভাবেননি কায়নাত এখানে থাকবে। বিয়েটা বেশি বড় করে হবে না বলে তেমন মানুষ আসবে না নিকট আত্মীয় ছাড়া। যারা আসার বেশিরভাগ মানুষ বিয়ের দিনই আসবেন। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মহিলাদের দল সুরঞ্জনার ঘরে বসে গল্প করছিল। ঘরে আলো ম্লান, হালকা হাসি ঠাট্টার শব্দে পরিবেশ জমে উঠেছে। মুনিয়া এক কোণে বসে ফোন নিয়ে ব্যস্ত, সুরঞ্জনা মুখ নিচু করে খাটে হেলান দিয়ে আছে। চাচি আর 2-1 আত্মীয় হালকা করে আড্ডা জমিয়ে রেখেছেন। এমন সময় চাচি কায়নাতের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, কায়নাত, তোমার জামাই কেমন? শ্বশুরবাড়ি কেমন? এতদিনে তো বেশ মানিয়ে নিয়েছ তাই না? কায়নাত হেসে বলল, জামাই ভালোই মানে, গম্ভীর মানুষ, কথা কম বলে, তবে খারাপও না। শ্বশুরবাড়ি সবাই সবার মতোই, ঝগড়া, ভালোবাসা, মান অভিমান মিশিয়েই চলছে। চাচি হেসে মাথা নাড়লেন, তাই নাকি? জামাই এলো না কেন? উনি হয়তো বিয়ের দিন আসবেন। আচ্ছা, তাহলে সংসার মোটামুটি শান্তিতে চলছে? কায়নাত একটু ভেবে বলল, শান্তি আছে, আবার অশান্তিও আছে। সংসার তো একরকম যুদ্ধক্ষেত্র চাচি। তবে সব মিলিয়ে চলছে আলহামদুলিল্লাহ। চাচি গভীর চোখে কায়নাতকে দেখলেন। তারপর ধীরে বললেন, তুমি বড় মনের মেয়েমা। সংসার টিকিয়ে রাখতে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। দোয়া করি সুখী হও। কায়নাত মৃদু হাসল। শরীরটা খারাপ লাগছে বলে সে বিছানা করে শুয়েও পড়ল। অর্ণ বলেছিল রাতে কল করতে, বেচারির মনে নেই। রাত পেরিয়ে সকাল হল। ব্যস্ততায় শহর তাজা হয়ে উঠল। নিশা চলে এসেছে সকাল সকাল ভাবির কাছে। কায়নাত ননদকে নিয়ে সকালের খাবার খেয়ে বাড়ির বাইরে বের হয়েছে মুনিয়ার সাথে। বাড়ির সামনে আসতেই অর্ণর গাড়ি দেখে চমকে উঠল কায়নাত। নিশা হতভম্ব হয়ে বলল, ভাইয়া। ঠিক তখন অর্ণ গাড়ি থেকে নেমে এলো। ছাই রঙা শার্টের হাতা গুটিয়ে বুকে হাত গুজে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়াল। কায়নাত শুকনো ঢোক গিলল রাতের কথা ভেবে। সকালে তো কল করেনি সে। মুনিয়া অর্ণকে দেখেই সালাম দিল। অর্ণ নরম গলায় সালামের উত্তর নিয়ে কাছে এগিয়ে এলো। কায়নাতের সামনে এসে দাঁড়িয়ে ভ্রু উঁচিয়ে বলল, ম্যাডাম। কায়নাত শরীর দুলাল। এলোমেলো দৃষ্টি ফেলে বলল,
এত সকালে আপনি এখানে কেন? অর্ণ কায়নাতের হাত আঁকড়ে ধরল। নিশাকে বলল ওরা যেন একাই চলে যায়। নিশা মাথা নাড়িয়ে মুনিয়াকে নিয়ে প্রস্থান করতেই অর্ণ হালকা ঝুঁকে এলো বউয়ের কাছে। কায়নাতের কপালে টোকা মেরে বলল, আপনি কি আপনার স্বামীর কথা ভুলে গেছেন ম্যাডাম? কাল কত রাত অবধি জেগেছিলাম জানেন আপনি? ফোন বন্ধ ছিল কেন? কায়নাত মিনমিন করে বলল, চার্জ ছিল না বোধ হয়। শরীরটা ভালো লাগছিল না তাই ঘুমিয়ে গিয়েছিলাম। অর্ণ গাড়িতে নিয়ে এলো কায়নাতকে। গাড়ি স্টার্ট দিয়ে বলল, আমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে না আপনার? এমনিতে তো দিন রাত এক করে কান্না করেন। কায়নাত মুখ বাঁকাল, বলল, আপনাকে তো বলেছিলাম আমার সাথে আসতে, তাহলে আপনি কেন আসেননি? আমার বোনের বিয়েতে আমি থাকব না? অর্ণ গম্ভীর ভঙ্গিতে স্টিয়ারিং ধরল, ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আপনার বোনের বিয়ে, আমার তো নয়। তাই ভাবলাম জামাই এসে বরকনের ভিড় বাড়াবে কেন? কায়নাত চোখ কুঁচকে তাকাল, আপনার কি সমস্যা বুঝি না। একটু আসলে কি হতো, সবাই বলতো কায়নাতের জামাই এসেছে, কত মান সম্মান বাড়ত। মান সম্মান আমার নামেই যথেষ্ট, আলাদা করে আসার প্রয়োজন নেই। কায়নাত ঠোঁট ফোলাল, অভিমান করার মতোই মানুষ আপনি। আমি একদিন না ফোন করাই এমন নাটক করছেন, আর আপনি যে আমার কোনো আবদারই শোনেন না। অর্ণ হঠাৎ গাড়ি থামিয়ে দিল, কাছে ঝুঁকে এসে বউয়ের চোখের দিকে তাকিয়ে বলল, একদিন না ফোন করলেই আমি পাগল হয়ে যাই, এটা বুঝতে এত কষ্ট হচ্ছে আপনার? সারা রাত বসে থেকেছি শুধু আপনার একটা কলের আশায়, অথচ আপনি আরামে ঘুমিয়েছেন। কায়নাত লজ্জায় দৃষ্টি নামিয়ে নিল, আঁচল ঘুরাতে ঘুরাতে মিনমিন করে বলল, শরীরটাই খারাপ লাগছিল, ইচ্ছে করে তো ঘুমাইনি। অর্ণ হালকা টেনে নিল কায়নাতের হাত, গম্ভীর স্বরে বলল, আমার বউ অসুস্থ হবে আর আমি জানব না, এটা মেনে নেওয়া যায় না। চলো হসপিটালে যাব। ধুর, এইটুকুর জন্য আবার হসপিটালে যেতে হবে? অবশ্যই যেতে হবে। যাব না, আপনি আমাকে ঘুরতে নিয়ে চলুন, দূরে কোথাও। অর্ণ গম্ভীর মুখে বউয়ের ক্লান্ত মুখশ্রী দেখে সিরিয়াস হয়ে বলল, তুমি ঠিক আছো? কায়নাত মুচকি হেসে মাথা নাড়ল। দিন পেরিয়ে রাত হল, কায়নাত এখনও অর্ণর সাথে। সোহানা বেগম বারবার কল করাই অর্ণ বলেছে কায়নাতের যেতে একটু লেট হবে। জামাইয়ের কথা শুনে সোহানা বেগম আর কিছু বলতে পারেননি। কায়নাত রেগে তাকিয়ে আছে অর্ণর দিকে। অর্ণ তাকে চৌধুরী বাড়ি নিয়ে এসেছে, এখন যে অর্ণ তাকে ওই বাড়ি যেতে দিবে না এটাও বুঝে গেছে সে। অর্ণ সেই দৃষ্টি তোয়াক্কা না করে বিছানায় আরাম করে হেলান দিয়ে বসল। কায়নাত দাঁত কটমট করে বলল, কি সমস্যা আপনার? আমাকে এই বাড়ি নিয়ে এলেন কেন? ওই বাড়িতে অনেক ছেলে ছিল, তারা আমার আত্মীয়। তুহিনও তোমার ভাই ছিল। কায়নাত চুপ করে গেল, বুকটা যেন হঠাৎ করে কামড়ে ধরল তুহিনের নাম শুনে। সে গুটি গুটি পায়ে অর্ণর কাছে এগিয়ে গিয়ে পাশে বসল। অর্ণ বলল, জেদ করবেন না, অনেক রাত হয়েছে, ঘুমান। কায়নাত লক্ষ্মী মেয়ের অর্ণর পাশে গিয়ে শুয়ে পড়ল। অর্ণ ঘরের লাইট বন্ধ করে কায়নাতের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। কায়নাত ফিসফিস করছে, অর্ণ সেসব কথার উত্তর দিচ্ছে। কায়নাত বলল, আপনাকে না পেলে এই সুখ হয়তো কোনোদিন পেতাম না। অর্ণ মৃদু হেসে বলল, আপনি আমার জীবনে না আসলে আমি জানতামই না ভালোবাসায় এত সুখ। হেসে ফেলল মেয়েটা। হঠাৎ কায়নাত ধীর স্বরে বলল, শুনছেন, আমি যদি বেবি এক্সপেক্ট করি তাহলে কি আপনি অফিস যাবেন না? আমার পাশে বসে আমাকে শুধু আদর করবেন? অর্ণ চোখ বন্ধ রেখেই বলল, তুমি সুস্থ থাকতেই আমি শান্তিতে কাজ করতে পারি না, অসুস্থ হলে তো দেশ ছেড়ে দিতে হবে। যত্ত সব। আপনি কি আমায় অপমান করছেন? নাটকবাজ মহিলা, প্রশংসা করছি আপনার। কায়নাত মুখ ভার করে পাশ ফিরল। অর্ণ কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়েই হঠাৎ হাত বাড়িয়ে কায়নাতের পেটে সুরসুরি দিতে শুরু করল। কায়নাত চমকে উঠে হেসে কুঁকড়ে গেল। আল্লাহ, থামুন না প্লিজ, আমি মরে যাচ্ছি। তাহলে রাগ ভাঙবে, নাকি এখনও মুখ ফোলানো থাকবে? কায়নাত হেসে হেসেই কাদো কাদো গলায় বলল, আচ্ছা আচ্ছা, রাগ নেই, এবার থামুন। অর্ণ হাত সরিয়ে নিল, মুচকি হেসে কায়নাতকে কাছে টেনে নিল। কায়নাত হাঁপাতে হাঁপাতে বুকে মুখ গুজে বলল, আপনি ভীষণ খারাপ। অর্ণ তার চুলে হাত বুলিয়ে নিচু স্বরে ফিসফিস করল, হ্যাঁ, খারাপই তো, শুধু আপনার জন্য। দুজনের মাঝের দূরত্ব হঠাৎ করেই গলে গেল। অর্ণ আলতো করে তার গাল ছুল, কায়নাত চোখ বুজে ফেলল। ঘনিষ্ঠতার মুহূর্তে হঠাৎ বজ্রপাতের মতো ফোন বেজে উঠল। অন্ধকার ঘরে শব্দটা কানে ঢুকতেই কায়নাত আতকে উঠে আরও শক্ত করে অর্ণকে আঁকড়ে ধরল।
ধরবেন না ফোন। অর্ণ তার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করল। কায়নাত মুখ নাড়িয়ে বারণ করল। অর্ণ আলতো করে তার আঁকড়ে ধরা হাত সরিয়ে ফোনটা হাতে তুলল। স্ক্রিনে মেহরাবের নাম দেখে ভ্রু কুঁচকে এলো তার। এত রাতে তো মেহরাবের কল করার কথা নয়। সে কল রিসিভ করতেই ওপাশ থেকে একদমে মেহরাব বলল, শাওনের ডেন্ট হয়েছে তোদের বাড়ির মোড়ের সামনে। অর্ণ ভ্রু যুগল কুঁচকে বলল, শাওন, বাল, নুসরাতের। অর্ণ মেহরাবের কথা থামিয়ে দিয়ে বলল, কিভাবে কি, কোথায় এখন ও? মেহরাব শুকনো ঢোক গিলে বলল, বাইক ডেন্ট, সাথে একটা মেয়েও ছিল। খুব সম্ভবত ওর ওয়াইফ হবে। হয়েছে কি বলবি? মেয়েটার তেমন ক্ষতি হয়নি কিন্তু, মানে শাওন মা রা গেছে। মা থা নেই ডির সাথে। মা থা থে তলে গেছে।